নমস্কার, গল্পকথক রীতি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে শুরু করছি পরিবারের পরি উপন্যাসের চতুর্থ পর্ব। আগের পর্বে আপনারা শুনেছিলেন তিথি যখন ডাক্তার প্রশান্তর কাছে অনির্বাণকে নিয়ে যায় তখন ডাক্তার প্রশান্ত অনির্বাণকে চিনতে পারে। তারা ছোটবেলায় এক স্কুলে পড়াশোনা করেছে, তারা বন্ধু ছিল। অনেক পুরনো স্মৃতি তার মনে পড়ে যায় এবং ডক্টর প্রশান্ত বুঝতে পারে তিথির আর্থিক অবস্থা ভালো নয়। তাই সে তিথিকে আশ্বাস দেয় অনির্বাণকে সুস্থ হতে এবং কিছুটা আর্থিক সাহায্য সে করবে। বইয়ের রেকমেন্ডেশন নিয়ে তিথি যখন সমস্ত স্কুলে স্কুলে ঘুরে বেড়ায় তখন বয়েজ স্কুলের বিকাশ স্যার তিথিকে বলে একটি ক্যাফেতে দেখা করতে। সেখানে সে বই রেকমেন্ডেশনের ব্যাপারে কথা বলতে চায়। অন্যদিকে বসুধরা সকালে ঘুম থেকে উঠে বাড়ির ছাদে পরীর কাছে যায়। অনেক পুরনো স্মৃতি তাকে জড়িয়ে ধরে। পরীর হাতে সে খুঁজে পায় সেই আংটিটা যেটার জন্য সে এত দূরে ছুটে এসেছে। সে ভাবে এই আংটিটা যার তাকে ফিরিয়ে দেওয়া উচিত। আজকে শুনবেন এরপর থেকে। 30 জন অ্যাপ্লিকেন্ট থাকলেও মাত্র 14 জন এসেছেন ইন্টারভিউ দিতে। যে অ্যাটেন্ডেন্স পেপার ক্যান্ডিডেটদের কাছে সই করার জন্য দেওয়া হয়েছিল সেই ক্রমানুসারে 12 জনকে ডাকা হলেও অভ্রকে ডাকা হয়নি। শুধু চতুর্দশ স্বাক্ষরকারী এখন হেডমাস্টারের ঘরের বাইরে অভ্রর পাশে বেঞ্চে বসে আছে। অভ্র সই করেছে 10 নম্বরে। তাকে টপকে 3 জনকে ডাকা হলো, অথচ তাকে ডাকা হলো না কেন? তার বেজায় অস্বস্তি লাগলো। ত্রয়োদশ অ্যাপ্লিকেন্ট সদ্য ভিতরে ঢুকেছে। পাশের লোকটার দরকচা মারা চেহারা দেখে মনে হচ্ছে মধ্যবয়সী। সে পাশ থেকে চাপা স্বরে বলল, ভাইয়ের কি সঙ্গে চিঠিপত্র আছে নাকি? হ্যাঁ, মানে ওই পার্টির চিঠি না হলে তো কাজ হবে না। দেখছো না লোকে কেমন ঢুকছে আর বেরোচ্ছে। এইসব আগে থেকেই ঠিক করা। এইসব ইন্টারভিউ আসলে হলো আই ওয়াশ। তাহলে আপনি এসেছেন কেন? হবে না জেনেও এসেছি। সময়টা অন্তত কাটলো, মুফতে চা বিস্কুটও জুটে গেল। বাইরে তো 5 টাকা লাগতো। তাছাড়া ইন্টারভিউ দিতে যাচ্ছি শুনলে বুড়ো বাপ মায়ের মনে একটা ক্ষীণ আশা বেঁচে থাকে। তোমার তো বয়স অল্প, কমিশনের পরীক্ষা দাও। কিন্তু আজকাল সেখানেও তো শুনছি। তার কথা শেষ হওয়ার আগেই ত্রয়োদশ অ্যাপ্লিকেন্ট বেরিয়ে এলো। দরজার আড়ালে দাঁড়ানো পিয়ন ডাক ছাড়ল, এবার 14 নম্বর আসুন। পাশের লোকটা উঠে ঘরে ঢুকে গেল ইন্টারভিউ দিতে অথবা সময় কাটাতে। এবারও তাকে ডাকল না। অ্যাপ্লিকেশনটা কোনো কারণে কি রিজেক্টেড হয়ে গেল? অস্বস্তিটা বাড়ছে। সেটা কাটাতে অভ্র বাইরে ফাঁকা মাঠটার দিকে তাকালো। একসময় টিফিন পিরিয়ডে এখানে কত হুটোপুটি করেছে অভ্র। বর্ষাকালে কাদা মেখে ফুটবল খেলেছে। মাঠের দিকে তাকিয়ে পুরনো দিনের কথাই ভাবছিল অভ্র। শেষ পর্যন্ত তার ডাক এলো। হেডমাস্টারের ঘরে ঢুকল সে। ঘরে হেডমাস্টার সহ 5 জন বসে আছেন। হেডমাস্টার ইশারায় তার সামনের চেয়ারটা অভ্রকে দেখিয়ে দিয়ে বললেন, একাডেমিক ক্যারিয়ারের কাগজপত্রগুলো দিন। অভ্র চেয়ারে বসে ফাইলটা খুলে এগিয়ে দিল টেবিলের ওপাশে বসে থাকা হেডমাস্টারের দিকে। ঘরে যারা বসে আছেন তাদের কাউকেই চেনে না অভ্র। হেডমাস্টারের পাশেই বসা এক টাকমাথা মাঝবয়সী ভদ্রলোক তীক্ষ্ণ দৃষ্টিতে জরিপ করছিলেন তাকে। অন্যরাও যেন অভ্রর দিকে না তাকিয়ে তাকেই দেখে চলেছেন। হেডমাস্টার সেই ভদ্রলোককে বললেন, এই নিন, শুরু করুন। চশমা পরা ভদ্রলোক হেডমাস্টারকে বললেন, ও তো আপনার স্কুলেরই ছাত্র ছিল, আগে খেয়াল করেছেন? আমি তো 5 বছর আগে এসেছি, ইনি তার আগেই পাশ করে বেরিয়ে গিয়েছেন। ভদ্রলোক অভ্রর দিকে তাকিয়ে প্রথমে হেডমাস্টারের উদ্দেশ্যে বললেন, ঠিক আছে,
স্কুল ম্যানেজিং কমিটির সেক্রেটারি হিসেবে আমি শুরু করছি। আচ্ছা বলো তো, কৃষি ও শিল্পের মধ্যে কোনটা বেশি গুরুত্বপূর্ণ? অভ্রর ধারণা ছিল তার একাডেমিক কেরিয়ার বা সাবজেক্টের উপর প্রশ্ন আসবে। এমন একটা প্রশ্নে সে হকচকিয়ে গেল। তবে পরক্ষণেই সে স্মার্টলি জবাব দিল, দুটোরই প্রয়োজন আছে। শিল্পের জন্য জমি অধিগ্রহণ আর রেল লাইনের জন্য জমি অধিগ্রহণের মধ্যে কোনটা বেশি গুরুত্বপূর্ণ? ক্ষেত্র বিশেষে দুটোই গুরুত্বপূর্ণ। এবার শেষ বাউন্সার ছাড়লেন ভদ্রলোক। এবার বলো, তোমার কি মনে হয় শিল্পক্ষেত্রে কি এই রাজ্য পিছিয়ে যাচ্ছে? কেন? সরকারি সিদ্ধান্তের ভুলে, না রাজনৈতিক সদিচ্ছার অভাব এর জন্য দায়ী? আপাদমস্তক রাজনৈতিক প্রশ্ন। অভ্র কী জবাব দেবে বুঝতে পারল না, কিন্তু পাশ থেকে একজন তাকে বাঁচিয়ে দিলেন। তিনি সেই ভদ্রলোকের দিকে তাকিয়ে হেসে বললেন, এই বিভূতিদা কেন মিছিমিছি ছেলেটাকে লেজে খেলাচ্ছেন? ওকে যখন আমরা নেবই তখন কাজের কথা সেরে নেওয়াই ভালো। একটা বাজতে চললো, দুটো নাগাদ আবার কনভেনশন আছে। ঠিক সময় না গেলে রসময়তে আবার খেপে যাবেন। ম্যানেজিং কমিটির সেক্রেটারি বিভূতিবাবু এবার হেসে ফেলে বললেন, সুনীলবাবু, আপনাদের এই লোক ঠিক কতখানি আমাদের তা বোঝার চেষ্টাই করছিলাম। পরে আবার দেখব যে। কথাটা শেষ না করে অভ্রকে বললেন, ঠিক আছে, ঝেড়ে কাশাই ভালো। তুমি তো ভাই এই স্কুলেরই এক স্টুডেন্ট, একাডেমিক স্কোরও তো দেখছি ভালোই। আর তাছাড়া লোকাল ছেলে। সবচেয়ে বড় কথা, তুমি নিহার বাবুর রেকমেন্ডেড ক্যান্ডিডেট। অ্যাসোসিয়েশনের সেক্রেটারি রসমাইবাবু সব কথাই বলেছেন আমাকে। তব আমরা ঠিক করেছি তোমাকেই নেব, তাই শেষে ডাকলাম। কাজটা হলে মন দিয়ে করবে তো? হ্যাঁ স্যার, করব। পাশ থেকে আরেকজন বললেন, কাজটা পার্মানেন্ট না হলেও বেশ কিছু সুপারিশ এসেছিল। দুজনের একাডেমিক কেরিয়ার আপনার চেয়েও ভালো ছিল, তবু আমরা আপনাকেই নেব ঠিক করেছি। আশা করি ভবিষ্যতে ব্যাপারটা আপনি মাথায় রাখবেন। বড় স্কুল, নানা রকম ব্যাপার থাকেই, ওসবের সঙ্গে জড়াবেন না। মনে রাখবেন, ভবিষ্যতে আপনার সার্ভিস রিনিউয়ালের সুযোগ আসতে পারে, আর সেটা কিন্তু আমাদের হাত দিয়েই হবে। হ্যাঁ স্যার, একদম মনে থাকবে। এতক্ষণ পর হেডমাস্টার মুখ খুললেন। তিনি এবার অভ্রকে তুমি বলে সম্বোধন করে জানালেন, তোমার কাগজপত্র ডিআই অফিস ঘুরে আসতে প্রায় 1 মাস সময় লাগবে। অর্থাৎ অফিসিয়ালি জয়েন করতে তোমার আরও 1 মাস লাগবে। কিন্তু আমাদের 4টে পোস্ট এমনিতেই খালি। কমিশন এখনও টিচার পাঠায়নি। একজন লিয়েন লিভে গেল, আর একজন মেডিকেল লিভে। তোমাকে কিন্তু এই 1 মাস ভলেন্টারি সার্ভিস দিতে হবে। স্কুল ফান্ড থেকে সামান্য কিছু হাত খরচা দেব। কি করবে তো? অভ্র কিছু বলার আগেই বিভূতিবাবু বলে উঠলেন, হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই করবে। কত ছেলে 3 মাস ভলেন্টারি সার্ভিস দিতে রাজি হয়। কি ভাই, তাই তো? হ্যাঁ স্যার, ঠিক আছে, আমি তৈরি। কবে থেকে আসতে হবে আমাকে? কাল থেকেই তাহলে এসো, ঠিক 10টায়। বিভূতিবাবু এবার হেডমাস্টারকে বললেন, তাহলে ওই কাজটা করিয়ে নিন এবার। হেডমাস্টার একটু ইতস্তত করে একটা সাদা কাগজ অভ্রর দিকে এগিয়ে দিয়ে বললেন, এই কাগজটার নিচের দিকে একটা সই করে দাও তো। তারিখ দেওয়ার দরকার নেই। সাদা কাগজ। অভ্র তাকালো হেডমাস্টারের মুখের দিকে। বিভূতিবাবু বললেন, সাদা কাগজে সই করতে ঘাবড়াচ্ছ নাকি? এতে কোনো ক্ষতি হবে না। আসলে নানা রকম কাগজ ডিআই অফিসে পাঠাতে হবে তো, এটা তারই একটা। হেডমাস্টার মশাই বয়ানটা বসিয়ে দেবেন। অভ্র আর কোনো কথা না বলে সই করে দিল। ইন্টারভিউ শেষ হওয়ার পর স্কুলের বাইরে এসে দাঁড়ালো অভ্র। ব্যাপারটা ঠিক বিশ্বাস হচ্ছে না। এত সহজে কাজটা হয়ে গেল। হোক টেম্পোরারি, চাকরি তো। অনেকদিন পর সে আজ আনন্দিত।
খবরটা সুবীর আর নীলাকে এখনই জানাতে হবে। এতক্ষণ মোবাইল ফোনটা অফ ছিল। সেটটা অন করতে করতে চারপাশটা একবার দেখে নিল অভ্র। গরমের দুপুর, স্কুলের সামনের রাস্তা শুনশান, পিচের রাস্তা থেকে ভাপ উঠছে। একজন আইসক্রিম বিক্রেতা গাছের তলায় বসে ঢুলছে। অভ্র প্রথম ফোন করল সুবীরকে। সব কথা শুনে সুবীর বলল, আমি তো তোকে বলেইছিলাম নিহার তার কথা কেউ ফেলতে পারে না। যাই হোক, 2 মাস পর মাইনে পেলে একটা হুইস্কির পাইট চাই, কিন্তু তবে পাড়ায় ব্যাপারটা এখনই গাবাবার দরকার নেই, বুঝছিস তো? তুই তো মিটিং মিছিল করিস না, যারা করে তাদের মধ্যে রিয়াকশন হতে পারে। সবাই তো কাজের ধান্দাতেই ঘোরে। যা বলার আমি বলবো, আর এর মধ্যে তোকে একদিন নিহারদার কাছে নিয়ে যাব, একটু ধন্যবাদ জানিয়ে আসবি। ঠিক আছে, রাতে কথা বলছি। সুবীর লাইন ছেড়ে দেওয়ার পর নীলার নম্বর ডায়াল করল অভ্র। 2 বার রিং হওয়ার পরই সে কলটা রিসিভ করে প্রবল উৎকণ্ঠার সঙ্গে জিজ্ঞেস করল, কি হলো? ইন্টারভিউ কেমন হলো? কিছু বুঝলে? সম্ভাবনা আছে? আমাকে আগামীকাল থেকেই আসতে বলেছে স্কুলে। সত্যি? হ্যাঁ, সত্যি বলছো? জানো, আমি সকাল থেকে শুধু আজকে ঠাকুরকে ডেকেছি। সত্যি বলছো তো তুমি? একদম সত্যি। আমিও যেন এখনো বিশ্বাস করতে পারছি না। অফিসিয়ালি জয়েন করতে 1 মাস লাগবে, কিন্তু হেডমাস্টার কালই আনঅফিসিয়ালি জয়েন করতে বললেন। কি যে ভালো খবর দিলে তুমি! কি হলো সব খুলে বলো তো। আচ্ছা, আমি এখন এই স্কুল গেটের সামনে দাঁড়িয়ে আছি, এত কথা এখান থেকে কিভাবে বলবো? এই, তুমি এখন আমাদের বাড়িতে আসতে পারবে? কথাটা নীলা এত হঠাৎ বলল যে অভ্র বেশ অবাক হয়ে গেল। নীলার বাড়ির পাশ দিয়ে যাতায়াত করলেও সে কোনোদিন সেখানে পা রাখেনি। নীলাও কোনোদিন যেতে বলেনি, বলা সম্ভব নয়। বাড়িতে দাদা, বৌদি, ভাইঝিরা আছে। অভ্র কি পরিচয় নিয়ে যাবে সেখানে? মানে? আরে দাদা বৌদি বাচ্চা নিয়ে শান্তিপুরে গিয়েছে বৌদির ভাইপোর জন্মদিনে। আমি এখন বাড়িতে একাই আছি, তাই আসতে বলছি। অভ্র কিছু না বলে চুপ করে রইল। নীলা মৃদু খোঁচা মেরে বলল, তুমি তো এখন মাস্টার, আসতে অসুবিধা হবে না তো? ঠিক আছে, আমি আসছি, তারপর সুবিধে অসুবিধার ব্যাপারটা দেখছি, এখন ছাড়ো। রাস্তায় বিশেষ লোকজন নেই। গরমের হাত থেকে বাঁচার জন্য আশপাশের বাড়ির দরজা জানলা সব বন্ধ। ফোনটা পকেটে পুরে ফাইলটা সাইকেলের কেরিয়ারে রেখে প্যাডেলে চাপ দিল অভ্র। বেড়া দিয়ে ঘেরা বাড়িটার সামনে সাইকেল থেকে নামতেই অভ্র দেখতে পেল সদর দরজার সামনে নীলা দাঁড়িয়ে আছে। তাকে ইশারায় ভেতরে আসতে বলল সে। বাগানের গেট ঠেলে ঢুকে সাইকেল নিয়ে বারান্দার সামনে গিয়ে দাঁড়ালো অভ্র। নীলা দরজা থেকে সরে দাঁড়িয়ে বলল, সাইকেলটা ভিতরে উঠিয়ে নাও। কেউ দেখলে কি বলবে? চারপাশে কাউকে দেখতে পাচ্ছ? আর যদি কেউ দেখেও থাকে, বলবো নার্সিংহোম থেকে লোক এসেছিল একটা ফাইল নিয়ে। ফাইল তো তোমার সঙ্গেই আছে। সাইকেলটা বারান্দায় তুলে দেওয়ার পর দরজা বন্ধ করে নীলা বলল, এসো, ভেতরে এসো। পুরনো দিনের 3 কামরার বাড়ি। লাল সিমেন্টে পালিশ করা মেঝে জায়গায় জায়গায় ফেটে গেছে। সিলিংয়ের চটলা খসে লোহার শিক বেরিয়ে এসেছে। একটা ঘর পেরিয়ে পাশের ঘরে ঢুকে নীলা বলল, এইটা আমার ঘর। ঘরে ঢুকে চারপাশে তাকালো অভ্র। একটা খাট, আলনা, কাঠের ছোট আলমারি, আসবাবপত্র নেহাতি মামুলি, তবে অভাবের মধ্যেও রুচিবোধের ছাপ রয়েছে ঘরে। বিছানায় টান টান করে পাতা রয়েছে বেড কভার, আলনা পরিপাটি করে গোছানো, ড্রেসিং টেবিলের সামনে গুছিয়ে রাখা আছে প্রসাধন সামগ্রী। দেওয়ালে একটা ক্যালেন্ডার আর একটা ল্যামিনেটেড ছবি, চন্দ্রালোকে নির্জন প্রান্তরে একদল ঘোড়া। খাটে মুখোমুখি বসল দুজন। অভ্র হাঁপাচ্ছে, খুব জোরে সাইকেল চালিয়ে এসেছে। খাটের পাশে অর্ধেক ভেজানো জানলার পাল্লার ফাঁক গলে আলো ঢুকছে ঘরে। জল খাবে? অভ্রর জল খাওয়া শেষ হলে নীলা গুছিয়ে বসে বলল, বলো, এবার বলো তো কি হয়েছে? তোমার কথা শুনে নিহারদার কাছে গিয়েছিলাম বলেই কাজটা হলো। 14 জন এসেছিল ইন্টারভিউ দিতে। সুপারিশও নাকি এসেছিল। ইন্টারভিউ বোর্ডের সদস্যরাই আমাকে বললেন
অ্যাপ্লিকেন্টদের মধ্যে দুজনের কোয়ালিফিকেশন নাকি আমার চেয়েও বেশি ছিল, তবু আমাকেই নিল। সকলের শেষে আমার ডাক পড়েছিল। ও, কি কি জিজ্ঞেস করলো? সব প্রশ্নের উত্তর দিতে পেরেছ তো? আশ্চর্যের ব্যাপার, কিভাবে পড়াবো বা আদৌ পড়াতে পারবো কি না সেসব কিছু জিজ্ঞেসই করলো না। এমনকি আমার সাবজেক্ট বা জেনারেল নলেজেরও কোনো প্রশ্ন করলো না। কৃষি শিল্পের মধ্যে কোনটা বেশি প্রয়োজন, শিল্পক্ষেত্রে আমার পিছিয়ে আছি কেন, এই সব প্রশ্ন করলো। যাই হোক, আলটিমেটলি কাজটা যে হলো এটাই তো বড় ব্যাপার। জানো, কাল রাতে টেনশনে আমার ঘুম হয়নি। প্রচণ্ড মানসিক চাপের মধ্যে আছি আমি। এবার যদি... কিসের চাপ? ওই তো, কাল যারা দেখতে এসেছিল তাদের আমাকে পছন্দ হয়েছে। পাত্রপক্ষর কোনো দাবি নেই। ছেলেটার ভালোই বয়স, বছর 45-46 হবে, তবে পয়সাওয়ালা। গুজরাতে একটা সোনার দোকান আছে। সপ্তাহখানেকের মধ্যেই রেজিস্ট্রি সেরে নিয়ে গুজরাতে ফিরে যেতে চায়, আর 3 মাস পর ফিরে এসে আনুষ্ঠানিকভাবে বিয়ে করবে। বাহ, এলো দেখলো আর বিয়ে করতে রাজি হয়ে গেল। বললাম না, ওরা সম্পর্কে বৌদির আত্মীয় হয়। এর আগে একটা ফ্যামিলি ফাংশনে লোকটা নাকি আমাকে দেখেছে। আজ যে দাদারা শান্তিপুরে গেল, তার আসল উদ্দেশ্যই হলো ওই বিয়ের ব্যাপারটা নিয়ে আলোচনা করা। তোমার দাদা একবারও তোমার মতামত জিজ্ঞেস করলেন না? আমাদের মতো নিম্ন মধ্যবিত্ত পরিবারে অন্যের ঘাড়ে বসে থাকা অবিবাহিত মেয়েদের মতামতের কি খুব একটা দাম আছে? এইসব সিনেমা উপন্যাসেই হয়। জানলার ফাঁক গলে আলোর ফালি এসে পড়েছে নীলার মুখে। বিষণ্ণ এক নারীর প্রতিকৃতি প্রকট হয়ে উঠছে। ছলছল চোখে সে তাকিয়ে আছে অভ্রর দিকে। মুখে কোনো প্রশ্ন না করলেও নীলার দু চোখেই জেগে আছে এক জিজ্ঞাসা। নিজের প্রেমাস্পদের চোখের দিকে তাকিয়ে এক বিপন্ন নারী উত্তর খুঁজছে। অভ্র বুঝতে পারল ব্যাপারটা, বলল, ঠিক আছে, আমি পরশুদিন এসে তোমার দাদার সঙ্গে কথা বলবো। আমার বাড়িতে তোমার কথা জানে। রেজিস্ট্রির উপর দিয়ে কাজটা সারবো আপাতত। হয়তো তোমার কিছুটা অসুবিধে হবে তাতে। সত্যি বলছো তুমি? সত্যি বলছো? আমার আবার কিসের অসুবিধে? কিচ্ছু অসুবিধা হবে না। আমার তো শুধু একটা আশ্রয় চাই। আমি সব কিছুর সঙ্গে মানিয়ে নিতে পারবো। বলছি তো, কথা বলতে আসবো আমি। নীলার মুখটা মুহূর্তের মধ্যে ঝলমলিয়ে উঠল। ঝিলিক দিয়ে উঠল তার নাকছাবির ছোট্ট পাথরটা। অভ্রর সামান্য কয়েকটা কথা তাকে, তার জগৎকে আমূল বদলে দিল। খাটে মুখোমুখি বসে আছে দুজন। দেওয়ালে হেলান দিয়ে বসেছিল নীলা। তার লাল নেলপালিশে রাঙা বুড়ো আঙুলের তীক্ষ্ণ প্রান্তর স্পর্শ করছে অভ্রর পায়ের আঙুল। এখন নীলার ঠোঁটে দুষ্টুমির হাসি। নিজের অজান্তেই অভ্রর ডান পায়ের বুড়ো আঙুল খেলা করতে লাগলো নীলার পায়ের পাতার সঙ্গে, এবং একসময় পায়ের পাতা, নুপুরের বেষ্টনী, পায়ের গোছ অতিক্রম করে অতি সন্তর্পণে উঠতে লাগল উপরের দিকে। বিদ্যুতের শিহরণ জাগছে শরীরে। নীলার চোখের পাতা বুজে আসতে চাইছে। তার বুকের আঁচল সামান্য সরে গিয়েছে। বিভাজিকা আবছা দৃশ্যমান। গভীর নিঃশ্বাসের সঙ্গে সঙ্গে তার স্তনদ্বয় উঠছে নামছে। তার দু হাঁটু শিথিল হয়ে আসছে ক্রমশ। অভ্র হাত দিয়ে জানলার পাল্লা বন্ধ করে তাকে হ্যাঁচকা টানে কাছে নিয়ে নিল। নীলা কোনো বাধা দিল না। এভাবে পরস্পরকে কোনোদিনও কাছে পায়নি তারা। পরিবারিতে বা মনসার ঢিপিতে এভাবে কাছে পাওয়া সম্ভব নয়। মধ্যরাতের ঘড়ির কাঁটার মতো দুজন মিশে যাচ্ছে। মাথার ওপর সিলিং ফ্যানটা বেশ শব্দ করে ঘুরছে। নীলার শিথিল উন্মুক্ত স্পর্শে, ঘর্ষণে অভ্র হারিয়ে গেল এক অপার্থিব জগতে। ডায়াগনোসিস সেন্টার থেকে বাড়ি ফিরতে আজ প্রায় 1টা বেজে গেল তিথির। বেশ ভিড় ছিল সেখানে। ডক্টর চক্রবর্তী ফোন করে দিয়েছিলেন, তাই কিছুটা তাড়াতাড়ি হয়েছে, না হলে আরও দেরি হতো। বাবলুকে 1 সেট চাবি দিয়ে দিয়েছে তিথি। সে ভাত খেয়ে ঘরে তালা দিয়ে স্কুলের জন্য বেরিয়ে গিয়েছে। অনেকে খাইয়ে তিথির নিজের খাওয়া শেষ করতে করতে 1:30 বাজল। খাবার পর ওষুধ খাইয়ে শুয়ে দিল তাকে।
সাধারণত দুপুরে ঘণ্টা 3 ঘুমোয় সে, সম্ভবত ওষুধের প্রভাবেই। আজকে কুইন্স ক্যাফেতে 2টোর সময় যাওয়ার কথা তিথির। যেতে আসতে কথা বলতে নিশ্চয়ই 1 ঘণ্টা মতো লাগবে। বাবলুর ফিরতে ফিরতে অন্তত 4:30 বাজবে। দুপুরের দিকে গেলে যে অনির্বাণকে বাড়িতে একলা রেখে যেতে হবে তা বিকাশ স্যারের সঙ্গে কথা বলার সময় খেয়াল ছিল না তিথির। অনিকে একা ফেলে যাওয়াটা কি ঠিক হবে? বেশ ধন্দে পড়ে গেল সে। একবার মনে হলো বিকাশ স্যারকে ফোন করে জানিয়ে দেয় অন্য দিন যাবে, কিন্তু পরক্ষণেই মনে হলো স্যার যদি ভাবেন ব্যাপারটায় তিথির তেমন গা নেই। আজ না যেতে পারলে সকালেই ফোন করে খবরটা দেওয়া উচিত ছিল। এখন 1:30 বাজে। বিকাশ স্যার হয়তো এতক্ষণে সেখানে পৌঁছেও গিয়েছেন। এখন যেতে পারবো না বললে তিনি হয়তো রেগে গিয়ে বইটা করবেন না। আর তিথির এখন টাকার খুব প্রয়োজন। কিছুক্ষণ দোটানায় থাকার পর শেষ পর্যন্ত অনির্বাণকে ঘরে রেখেই বাড়িতে তালা দিয়ে বেরিয়ে পড়ল তিথি। বাইরে প্রচণ্ড রোদ, রাস্তায় কোনো রিক্সা নেই, থাকলেও তাতে চড়ত না তিথি। 10 টাকা ভাড়া, ফেরার পথে স্টেশন বাজার থেকে ওই পয়সায় সবজি কিনতে পারবে। কুইন্স ক্যাফে রেস্তোরাঁর পাশ দিয়ে কয়েকবার গিয়েছে তিথি, কিন্তু ভেতরে ঢোকেনি কখনো। হেঁটে পৌঁছতে মিনিট 20 লাগবে। বই দুটোর ব্যাপারে 7-5 ভাবতে ভাবতে ছাতা মাথায় রাস্তা ধরে দ্রুত হাঁটতে শুরু করল সে। একসময় কুইন্স ক্যাফের কাছাকাছি পৌঁছে গেল। বড় রাস্তার উপরে দাঁড়িয়ে আছে সাদা রঙের রেস্তোরাঁ। এই শহর ক্রমশ সাবালক হয়ে উঠছে। নতুন নতুন দোকান, বার, রেস্তোরাঁ গজিয়ে উঠছে। কুইন্স ক্যাফেও হালে তৈরি হয়েছে। বাবলু একদিন বলছিল, মা, আমাকে একদিন কুইন্স ক্যাফের ফিশ ফিঙ্গার খাওয়াবে? ঠিক আছে, এবার পুজোর সময় তোকে একদিন নিয়ে যাব। রেস্তোরাঁর সামনেই একটা বকুল গাছ, তার নিচে বিকাশবাবু দাঁড়িয়েছিলেন। তিথি কাছে গিয়ে দাঁড়াতেই তিনি বললেন, স্টেশন থেকে হেঁটেই এলেন নাকি, রিক্সা পাননি? না স্যার, দুপুরবেলা তো, তাই রিক্সা পাইনি। হ্যাঁ স্যার, এবার বলুন। চলুন ভিতরে বসে কথা বলি, যা গরম বাইরে, দাঁড়ানো যাচ্ছে না। তিথি একটু ইতস্তত করে কাচের দরজা ঠেলে বিকাশবাবুর পিছন পিছন ভিতরে ঢুকল। এসি চলছে, ঠান্ডা বাতাস ছড়িয়ে পড়ছে রেস্তোরাঁর আনাচে কানাচে। কাউন্টারে সাদা উর্দিধারী কয়েকজন ওয়েটার দাঁড়িয়ে আছে। তাদের মধ্যে 2 জন বিকাশবাবুকে দেখে হাসল। ভদ্রলোক বোধহয় এখানে প্রায়ই আসেন। দুপাশে সার পর্দা টানা কেবিন। ভিতর থেকে প্লেট চামচের টুংটাং শব্দ আর চাপা স্বরে কথাবার্তা ভেসে আসছে। একদম শেষ মাথার একটা কেবিনে বেয়ারা তাদের নিয়ে গেল। ছোট কেবিন, পাশাপাশি 2টো চেয়ার আর একটা কাচের টেবিল। টেবিলে সুদৃশ্য কাচের গ্লাস, টিস্যু পেপার, পরিপাটিভাবে সব সাজানো। বিকাশবাবু কেবিনের একটা চেয়ারে বসে পাশের চেয়ারটা দেখিয়ে বললেন, নিন বসুন। তিথি বসল। পর্দা ধরে অর্ডারের অপেক্ষায় দাঁড়িয়ে আছে বেয়ারা। তিথির বেশ অস্বস্তি হচ্ছে। এভাবে কোনোদিন অন্য কোনো পুরুষের সঙ্গে সে রেস্তোরাঁয় বসেনি, তাও আবার পর্দা টানা কেবিনে, পাশাপাশি চেয়ারে। বিয়ের পরপর অনির সঙ্গে কয়েকবার এরকম পাশাপাশি বসে রেস্তোরাঁয় খেয়েছিল তিথি। একটু জড়সড় হয়ে সে বসল। তাই বিকাশবাবু বললেন, কি খাবেন বলুন? না না, আমি কিছু খাবো না, এই তো বাড়ি থেকে খেয়ে এসেছি। রিল্যাক্স, লজ্জা করবেন না। এতটা পথ এসেছেন, নিশ্চয়ই খিদে পেয়েছে। আর তাছাড়া আমি তো খাবো। না স্যার, আপনি খান, আমি খাবো না কিছু। বললাম তো খেয়ে এসেছি, আমার খিদে পায়নি। আর এই সামান্য স্ন্যাক্স নিলে কোনো অসুবিধা হবে না। এই 1 প্লেট ফিশ ফিঙ্গার আর 2 কাপ কফি দিয়ে যাও তো। লোকটা চলে গেল। ধপ করে কেবিনের পর্দাটাও পড়ে গেল। ভারী পর্দার আড়ালে কেবিনের ভিতরের আলোটাও বেশ কম। তিথি উৎসুক হয়ে বলল, হ্যাঁ স্যার, এবার বলুন কি হলো? হয়নি, তবে হয়ে যাবে। 2টো বই হবে। আগামীকাল একাডেমিক কাউন্সিলের মিটিং আছে, তাতে পাশ করিয়ে নেব। তাই স্যার, 2টো বই হবে? আপনি সত্যি বলছেন? হবে।
আমি কিছু বললে সে কথা ফেলে দেওয়ার ক্ষমতা হেডমাস্টার বা অন্য কোনো মেম্বারের নেই। এই ব্যাপারে আমি শেষ কথা। তারপর চেয়ারটা তেরচা করে তিথির দিকে ফিরে বসে বললেন, তা আপনার বাড়িতে কে কে আছেন? স্বামী কি করেন? বাড়িতে স্বামী আর ছেলে আছে। ছেলে ক্লাস 5-এ পড়ে, তবে স্বামী... হ্যাঁ, স্বামী কি? উনি অসুস্থ, আপাতত কিছু করেন না। বিকাশবাবু কয়েক মুহূর্ত তার দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে বললেন, আমি প্রথম দিনই আপনাকে দেখে অনুমান করেছিলাম কিছু একটা ব্যাপার আছে। ক্যানভাসিংয়ের কাজে সাধারণত অল্প বয়সী আনম্যারিড মেয়েরাই আসে। আপনার মতো সুন্দরী গৃহবধূ হঠাৎ এই কাজে আসবে কেন? কি করব স্যার, উনি বহুদিন যাবৎ অসুস্থ। ওষুধপত্রের খরচ, ছেলের পড়াশুনো সব মিলিয়ে আমার টাকার খুব দরকার। বাধ্য হয়েই তাই কাজটা নিয়েছি। বই দুটো হলে আমার সত্যিই খুব উপকার হবে স্যার। চেয়ারটা ঘুরিয়ে বসার পর থেকেই বিকাশবাবুর পা তিথির পায়ে মৃদু স্পর্শ করছিল। ব্যাপারটা বুঝতে পেরেই নিজের পা একটু সরিয়ে নিল সে। এরপর উনি জানতে চাইলেন, আপনার বাড়ি তো কলকাতায়, ছেলে কি ওখানেই পড়ে? তিথির একবার মনে হলো এই সুযোগে তার ভুল ভাঙিয়ে বাবলুর কথাটা জানিয়ে দেয়, কিন্তু পরক্ষণেই তার মনে হলো সত্যি কথা বললে বাবলুকে স্কুলে করুণার চোখে দেখবে সকলে। অনি যে মানসিক ভারসাম্যহীন সে কথাও হয়তো সকলে জেনে যাবে। স্কুলের অন্য ছেলেরা তাকে খ্যাপাবে। এইসব কথা ভাবতে ভাবতেই সে অস্পষ্টভাবে জবাব দিল, ওয়েটার এসে কফি আর খাবার টেবিলের ওপর রেখে গেল। বিকাশবাবু প্লেট থেকে দুটো ফিশ ফিঙ্গার নিয়ে আরও কাছে সরে এসে তিথির প্লেটে সেগুলো দিয়ে বললেন, এই নিন, খান। বিকাশ স্যারের হাঁটু এবার স্পর্শ করল তিথির শরীর। মুহূর্তের জন্য তার মনে হলো এবারের স্পর্শটা ইচ্ছাকৃত, তবে পর মুহূর্তেই সে ভাবল ব্যাপারটা হতে পারে না। উনি শিক্ষক, বাবলুর মতো কত ছাত্রকেই তো পড়ান, লোকে কত সম্মান করে। আর তাছাড়া বই দুটো করে তার কত উপকার করছেন ভদ্রলোক। নিজের চিন্তার জন্য নিজেকেই মনে মনে তিরস্কার করে কফির কাপে একটা ছোট্ট চুমুক দিল সে। বিকাশবাবু একটা ফিশ ফিঙ্গার মুখে দিয়ে বললেন, আপনার অ্যাপিয়ারেন্স, কথাবার্তা ভালো লেগেছে বলেই এই বই দুটো করছি। এই লাইনে যখন কাজ করছেন তখন বই করা যে কত ঝামেলার ব্যাপার তা নিশ্চয়ই জানেন। বই করার জন্য ইউনিয়নের নেতাদের সুপারিশও আসে, সেগুলোও তো করতে হয়। ডিআই অফিসের লোকরাও স্বনামে বেনামে বইয়ের ব্যবসা করে। অনেক পাবলিশারের সঙ্গেও ওদের যোগাযোগ থাকে। ডিআই অফিসের বই যত অখাদ্যই হোক না কেন করতেই হবে, আর না হলে স্কুলের কোনো ফাইল নড়বে না, রিটায়ার্ড টিচারদের সার্ভিস বুক সই না হয়ে পড়ে থাকবে। আর সবচেয়ে বড় ব্যাপার, স্কুলে টাকা আসতে দেরি হবে, টিচারদের মাইনে পড়ে থাকবে। তার উপর বই পিছু কমিশন পাওয়া যায় বলে অন্য বই করবার জন্য অন্য টিচারদের ঝুলোঝুলি তো আছেই। আমি বলেই এসব চাপ সামলে আপনার বই করছি। নিন নিন, ফিশ ফিঙ্গার তো পড়েই রইল আপনার। স্যার, আমি আপনার কাছে কৃতজ্ঞ। আপনি না থাকলে সত্যি বইগুলো হতো না। পাশের দুটো স্কুলেও তো গিয়েছিলাম, কিন্তু সেখানে হবে না বলেই মনে হচ্ছে। প্লেটের দিকে হাত বাড়াতে গিয়েও থমকে গেল তিথি। বাবলুর মুখটা হঠাৎ ভেসে উঠছে তার মনে। কুইন্স ক্যাফের ফিশ ফিঙ্গার খেতে চেয়েছিল ছেলেটা। তিথি বলেছিল পুজোর সময় তাকে নিয়ে আসবে, কিন্তু পুজো আসতে তো অনেক দেরি। সে হাতটা গুটিয়ে নিল। এবার বিকাশবাবুর হাঁটু আলগোছে তিথির থাই স্পর্শ করল। এবার আর তার সরার উপায় নেই। পিঠ ছুঁয়ে আছে কেবিনের পর্দা। সরতে হলে টেবিলের বাইরে বেরিয়ে যেতে হবে তাকে। কফিতে চুমুক দিয়ে তিনি পুরনো কথার সেই খেই ধরে বললেন, হ্যাঁ, যা বলছিলাম, এইসব কাজ আমার দ্বারাই সম্ভব। আপনার সঙ্গে যোগাযোগ হয়ে গেল। সামনের বছর আমাদের স্কুলে আপনার আরও গোটা 10 বই করিয়ে দেব।
আর আশেপাশের স্কুলগুলোকে বলে আরও গোটা 10 এক সিজনেই 1025 আয়ের ব্যবস্থা হবে। আপনি শুধু ওই আমার সঙ্গে একটু যোগাযোগ রেখে কোঅপারেট করে চলবেন। কি চলবেন তো? নিন নিন, খান, এবার তো খাবারটা জুড়িয়ে গেল। হ্যাঁ স্যার, করব। আপনি এত করছেন আমার জন্য। আপনি যদি চান আমি অন্য একটা ব্যাপারও দেখতে পারি। স্কুলে তো সারা বছরই চক, খাতা, পেন ইত্যাদি স্টেশনারি লাগে। আমি হেডমাস্টারকে বলতে পারি আপনি যদি কলেজ স্ট্রিট থেকে ওগুলো কিনে এনে। তার কথাগুলো আর কানে ঢুকছে না তিথির। প্লেটে রাখা ফিশ ফিঙ্গারের দিকে তাকিয়ে কফির কাপ আলতো করে ঠোঁটে ছুঁয়ে সে ভাবছিল বাবলুর কথা। সামান্য কটা খাবার, কতই বা দাম হবে? 100 টাকা? এর জন্য বাবলুকে পুজো পর্যন্ত অপেক্ষা করে থাকতে হচ্ছে। বাবলু স্কুল থেকে ফিরে ওর বন্ধুদের কত গল্প করে, তারা কত জায়গায় বেড়াতে যায়, কত কিছু খায়, কত রকমের জামা জুতো পরে, ব্যাগ, খাতা, পেন কেনে, কিন্তু তাকে তো কিছুই কিনে দেওয়া যায় না। কদিন ধরে জ্যামিতি বক্স কিনে দেওয়ার কথা বলছে ছেলেটা, সেটাও এখনো কিনে দেওয়া হলো না। অথচ এইরকম তো হওয়ার কথা ছিল না। হঠাৎই বিদ্যুৎ পৃষ্ঠের মতো চমকে উঠল তিথি। কেউ যেন চাবুক চালালো তার দেহে। তিথির বাহুমূলের তলা দিয়ে বিকাশবাবু নিজের সন্ধানে হাত বাড়িয়ে দিয়েছেন তার ব্লাউজের ভিতর। সাপে কামড়ালেও বোধহয় এতটা চমকে উঠত না সে। ব্যাপারটা বোঝার পরের মুহূর্তেই এক ঝটকায় লোকটার হাত সরিয়ে দিয়ে আর্তনাদ করে লাফিয়ে উঠল সে। তার ধাক্কায় টেবিল থেকে কাপ প্লেট মাটিতে পড়ে ঝনঝন করে উঠল। সেই শব্দে একজন ওয়েটার ছুটে এলো। কেবিন থেকে বেরিয়ে এক ধাক্কায় তাকে সরিয়ে তিথি ছুটল দরজার দিকে। ছুটতে ছুটতে সে শুনল বিকাশবাবু ওয়েটারকে বলছেন, সাহায্য চাইতে এসে জড়িয়ে ধরছিল। আমি স্কুল মাস্টার, সঙ্গে সঙ্গে মেরেছি এক চর। ভদ্রমহিলার বেশে বেশ্যাগিরি করতে এসেছিল। তিথির মনে হলো তার পায়ের তলার মাটি, বিশ্ব চরাচর সব কিছুই যেন টলছে। শরীরের সমস্ত শক্তি এক করে বাড়ির দিকে দ্রুত পায়ে হাঁটতে থাকল সে। বাড়ির দরজায় পৌঁছে তার মনে হলো তার হৃৎপিণ্ড যেন ছিটকে বেরিয়ে আসতে চাইছে। বুকের উপরিভাগে অসম্ভব জ্বলুনি, একই রকম জ্বালা মনের ভিতরেও। বিকাশবাবুর শেষের কথাগুলো চরম আতঙ্কের সৃষ্টি করেছিল তার মনে। লোকটা স্কুল মাস্টার, সে যখন তাকে বলছে বেশ্যা, অন্য কেউ কি তার কথা বিশ্বাস করতে তখন? হোটেলের লোকগুলো যদি তাকে ধরে পুলিশের হাতে তুলে দিত? পুলিশকে কি কখনো বিশ্বাস করানো যেত যে ভর দুপুরে বিকাশবাবুই তাকে হোটেলে ডেকে এনেছিলেন? মাঝে মাঝেই তো শোনা যায় হোটেলে চলা মধুচক্র থেকে পুলিশ মহিলাদের গ্রেপ্তার করেছে। পুলিশ কি তাকে সেই রকমই কেউ ভাবত না? ভাবত না কি যে সংসার চালাবার জন্য মেয়েটা বেশ্যাবৃত্তির পথ বেছে নিয়েছে? কি হতো তাহলে? গ্রিলের তালা কোনো রকমে খুলে বাড়ির ভিতর ঢুকল তিথি। বাবলু এখনো ফেরেনি, অনি তখনও ঘুমোচ্ছে। ঘরের আলো জ্বালিয়ে তিথি ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে ব্লাউজটা খুলে ফেলল। তারপর এক টানে খসিয়ে ফেলল তার ব্রা। তার ডান স্তনের উপর লাল একটা ক্ষতচিহ্ন, যেন নরমাংসলোভী কোনো সাপদের নখের স্বাক্ষর। বিকাশবাবুর হাতটা সরিয়ে দেওয়ার সময়ই এটা হয়েছে। চিহ্নটা একই সঙ্গে প্রচণ্ড জ্বালা ধরাচ্ছে তিথির শরীরে আর মনে। শাড়িটা কোনো ক্রমে জড়িয়ে আলোটা নিভিয়ে খাটে ঝাঁপিয়ে পড়ে ঘুমন্ত অনির শরীরটা জড়িয়ে ধরে ডুকরে কেঁদে উঠল সে। তার দু চোখে আস্তে আস্তে নেমে এলো ঘুম। তিথির যখন ঘুম ভাঙল তখন ঘর অন্ধকার, বাইরেও অন্ধকার নেমেছে। অনি পাশে নেই। দেওয়াল ঘড়ির রেডিয়াম অঙ্কিত ডায়ালের দিকে তাকিয়ে সে দেখল প্রায় 8টা বাজে। এতক্ষণ ঘুমিয়েছিল সে। সঙ্গে সঙ্গে বিছানায় উঠে বসল তিথি। ঠিক সেই সময় পাশের ঘর থেকে তার কানে এলো, মিলবে না, মিলবে না, কিছুতেই মিলবে না। কিন্তু এ তো অনির গলা নয়, বাবলুর গলা। তিথি পরনের শাড়িটা ঠিকঠাক করে খাট থেকে নেমে পাশের ঘরে গেল। ঘরে একটা ডিম লাইট জ্বলছে।
বালিশে দিয়ে মাথা ঢেকে বিছানায় শুয়ে আছে বাবলু, আর মাঝে মাঝে বেশ জোরে জোরে বলে উঠছে, মিলবে না, মিলবে না, কিছুতেই মিলবে না। তার পায়ের কাছে বিছানায় চুপচাপ বসে আছে অনি। সে তাকিয়ে আছে ছেলের দিকে। কি রে, কি ভুলভাল বকছিস তুই? স্কুল থেকে ফিরে আমাকে ডাকিস নি কেন? দেখ তো 8টা বাজে। বলতে বলতে ঘরের আলো জ্বালিয়ে বাবলুকে ঠেলা দিল তিথি। সে চুপ করে গেল, কিন্তু উঠল না। ছেলেকে ওঠাবার জন্য বালিশটা টেনে নিল তিথি, কিন্তু সেটা উল্টোতেই আতঙ্কে আর্তনাদ করে উঠল সে। বালিশের গায়ে চাপ চাপ টাটকা রক্ত। কিরে, রক্ত কেন বাবলু? কি হয়েছে তোর? বাবলু তন্দ্রাচ্ছন্ন গলায় অস্পষ্টভাবে শুধু বলল, স্কুলে স্কুলে। পূর্ব দিকের ঘুলঘুলি দিয়ে দিনের প্রথম আলো ঘরের মেঝে স্পর্শ করলেই বিছানা ছেড়ে উঠে পড়েন শরদিন্দু। তার আগেই অবশ্য তার ঘুম ভেঙে যায়। আজও তার ব্যতিক্রম হয়নি। খুব সুন্দর একটা স্বপ্ন দেখছিলেন তিনি। বহু বছর পর আবার পরিবারের ওদিকে যাওয়ার পর থেকেই বাড়িটা ইদানিং তার স্বপ্নে হানা দিতে শুরু করেছে। তার স্বপ্নই দেখছিলেন শরদিন্দু। পরিবারের পুকুরের এপাশে একটা জামরুল গাছের নিচে দাঁড়িয়ে আছেন তিনি, হাতে কাগজ পেন্সিল। বাড়িটার ছাদের দিকে তাকিয়েছেন শরদিন্দু। শরদিন্দু না শর নামের একটা ছেলে। ছাদের উপর দেখা যাচ্ছে এক কিশোরীকে, পরনে নীলচে পোশাক। সে দানা খাওয়াচ্ছে ছাদের আলসে বসে থাকা পেখামওয়ালা সাদা পায়রার ঝাঁককে। শর তাকিয়ে দেখছে তাকেই। হঠাৎ সেই কিশোরী ছাদের উপর থেকেই তাকে দেখতে পেল, হাতছানি দিয়ে ডাকল, কিন্তু শর ভয়ে দাঁড়িয়েই রইল। দেউড়িতে দাঁড়িয়ে আছে লাল পাগড়ি পরা দারোয়ান। মলিন পোশাকের ছেলেটাকে সে ভিতরে ঢুকতে দেবে কেন? আচমকা সেই কিশোরী ডানা মেলে উড়ে নেমে এলো তার সামনে, বলল, শর, তুমি আমার ছবি আঁকছিলে কেন? কোথায় তোমার ছবি আঁকছিলাম? আমি তো তোমাদের বাড়ি আর পরীর ছবি আঁকছিলাম। কোথায় পরীর ছবি? এই তো, তুমি আমার ছবি এঁকেছ। শর তাকিয়ে দেখল, সত্যি তো, একটু আগে আঁকা ছাদের পরীর ছবিটা হঠাৎই যেন এই মেয়েটার ছবি হয়ে গিয়েছে। সে আমতা আমতা করল, কিন্তু আমি যে। আমার ছবি তো আঁকলে, এবার কি দেবে আমাকে? আমার তো কিছু নেই, কেউ নেই। ওই যে আংটিটা। শরর আঙুলের লাল চুনি বসানো সাদা পাথরের আংটিটা মেয়েটা চায়। শর চমকে উঠে বলল, এটা আমার মা দিয়ে গিয়েছেন আমাকে। বলেছেন। কি বলেছেন? আমি জানি। বলেছেন তোমার বউকে দিতে। দাও, ওটা আমাকে দাও। শর আংটিটা খুলে পরিয়ে দিল তার অনামিকায়। মেয়েটা এবার আবদার জুড়ল, আমাকে কোথাও নিয়ে চলো, যেখানে আমার অনেক ছবি আঁকবে তুমি। কোথায় নিয়ে যাব তোমাকে? আমার তো তোমার মতো অত বড় বাড়ি নেই। কোথায় যাবে তুমি? তুমি আমাকে মনসার ঢিবিতে নিয়ে চলো। সেখানে অনেক জায়গা, অনেক রোদ, অনেক প্রজাপতি। মুহূর্তের মধ্যেই তারা পৌঁছে গেল ঢিপির উপরে। সত্যি, সেখানে তখন উজ্জ্বল রোদে ঝাঁকে ঝাঁকে প্রজাপতি উঠছে। সেই কিশোরী তখন যুবতীতে পরিণত হয়েছে। তাকে ঘিরে উড়ে বেড়াচ্ছে লাল হলুদ প্রজাপতির দল। তার চুলে গ্রীবায় বুকে এসে বসছে তারা। শর তাকে জিজ্ঞেস করল, এখানে যে তোমাকে আনলাম, তার বদলে তুমি কি দেবে আমাকে? সে যুবতী তার কথার কোনো জবাব দিল না, শুধু তার মুখটা এগিয়ে আনলো শরর দিকে। প্রজাপতির ডানার লাল রং সেই নারীর ঠোঁটে আঁকা। ঠিক এই পর্যন্ত দেখেই ঘুমটা ভেঙে গেল শরদিন্দুর। স্বপ্নে দেখা ঘটনাটা হুবহু সত্যি না হলেও সত্যের বেশ কাছাকাছি। সত্যি তো, সেই আংটিটা একদিন শরদিন্দু পরিয়ে দিয়েছিলেন পরিবারের এক পরীর হাতে। সেই আংটি আবার আজ স্বপ্নের মধ্যে ফিরে এলো বহু বছর পর। স্বপ্নটা ভেঙে যাওয়ায় আক্ষেপ হলো তার। স্বপ্নেই সই হয়তো সেই আংটির খোঁজ পাওয়া যেত। আলো ফুটছে ওদিকে। বিছানা ছেড়ে উঠলেন শরদিন্দু।
মুখ হাত ধুয়ে রোজকার মতো চা খেয়ে নিজের রান্না চাপিয়ে বারান্দায় এসে বসলেন। কাক ভরেই গ্রিলের ফাঁকে খবরের কাগজ গুঁজে দিয়ে যায় কাগজওয়ালা। কাগজটা হাতে নেওয়ার সময় হঠাৎ তার খেয়াল হলো আজ স্কুলে যাওয়ার আগে তাকে একবার প্রশান্ত নার্সিংহোম হয়ে যেতে হবে। এক্সট্রা রিপোর্টগুলো এসেছে, জানতে হবে কি হলো। প্রশান্ত সকালে যেতে বলেছে, বিকালে সে যেন কি একটা কাজে বাইরে যাবে। কাগজটা নিয়ে বারান্দার চেয়ারে বসলেন শরদিন্দু। অন্যদিন তিনি ঘণ্টাখানেক ধরে খবরগুলো খুঁটিয়ে খুঁটিয়ে পড়েন, কিন্তু আজ হেডলাইন দেখার পর ভিতরের খবরগুলোয় মন বসাবার চেষ্টা করলেও পারলেন না। শব্দ অক্ষর যেন ভেসে ভেসে কোথায় হারিয়ে যাচ্ছে। তার পরিবর্তে তার চোখের সামনে ভেসে উঠছে সদ্য দেখা স্বপ্নটা। সে যেন কড়া নাড়ছে শরদিন্দুর মনের গভীরে সযত্নে লুকিয়ে রাখা এক বন্ধ ঘরের দরজায়। শরদিন্দু শেষ পর্যন্ত বারান্দা ছেড়ে উঠে প্রবেশ করলেন অন্য একটা ঘরে। খুলে দিলেন ঘরের বন্ধ জানালা। এই ঘরটা সাধারণত ব্যবহার করেন না, প্রয়োজনও হয় না। মাঝে মাঝে সপ্তাহে 2-1 বার ঘরটা খোলেন, ঝাড়পোছ করেন। পুরনো কিছু জিনিসপত্র রাখা আছে ঘরটায়, একটা খাট, কয়েকটা বাক্স প্যাঁটরা, ইজেল আর কিছু বিবর্ণ ক্যানভাস। অনেক পুরনোই ক্যানভাসগুলো। একসময় ছবি আঁকতেন শরদিন্দু, এসব সেই সময়ের। আরও একটা জিনিস আছে এই ঘরে, তার মায়ের বড় একটা বাঁধানো ফটোগ্রাফ। ঘরের কোণে একটা নিচু টেবিলের উপর রাখা পর পর 2টো বড় টিনের তোরঙ্গ। প্রথমটা নামিয়ে দ্বিতীয়টার ডালা খুললেন শরদিন্দু। ক্যাঁচ করে একটা শব্দের সঙ্গে ন্যাপথলিনের গন্ধ লাগলো তার নাকে। পুরনো কিছু কাপড় চোপড়ের তলায় রাখা কাগজে মোড়া একটা ক্যানভাস বের করে জানলার সামনে এসে তার বিবর্ণ মোড়কটা খুললেন তিনি। একটা অয়েল পেন্টিং, শরদিন্দুর নিজের আঁকা, স্বপ্নে দেখা সেই যুবতীর ছবি। তার বুকের কাছে এখনও আছে সেই প্রজাপতিটা, তবে তার উজ্জ্বল সোনালি পাখা এখন ধূসর হয়ে গিয়েছে। হঠাৎ দেখলে সেটাকে ছবির অংশ বলেই মনে হবে, আসলে তা নয়। ছবির মেয়েটার মতো এই প্রজাপতিটাও সত্যিই একদিন উড়ে বেড়াতো পরিবারের বাগানে। সেই বাগানে বসেই একদিন এই ছবি এঁকেছিলেন শরদিন্দু। হঠাৎ প্রজাপতিটা কোথা থেকে যেন উড়ে এসে আটকে গিয়েছিল কাঁচা রঙে। সরিয়ে দিতে চেয়েছিল প্রজাপতিটাকে। বসু বলেছিল, না না, ওটা ওখানেই থাক, ও চিরদিন বেঁচে থাকবে আমার বুকের মধ্যে। সেই প্রজাপতিটা কি আজও বেঁচে আছে তার বুকের মধ্যে? মনে মনে ভাবলেন শরদিন্দু। ছবিটা আলোয় মেলে ধরে বেশ কিছুক্ষণ তার দিকে তাকিয়ে রইলেন তিনি। মনে হলো ছবির মেয়েটা যেন হাসছে তার দিকে চেয়ে। এরপর তিনি তাকালেন টেবিলে রাখা সেই ফটোগ্রাফের দিকে। তাতে রয়েছেন শুভ্রবসনা এক নারী, চিন্তক্লিষ্ট মুখ, তবে তাতে সৌন্দর্যের ছাপ স্পষ্ট। তুতনিতে একটা কৃষ্ণ তিল, তবে আবক্ষ ছবিতে কোনো রঙের স্পর্শ নেই। শুধু তার অনামিকায় সাদা আংটির মাথায় এক বিন্দু লাল রং ছাড়া। খুব ভালো করে খেয়াল না করলে সেটা বোঝাও যায় না। জ্ঞান হওয়ার পর মাকে কোনোদিন রঙিন পোশাকে দেখেননি শরদিন্দু। তার জন্মের পরই অকাল বৈধব্য গ্রাস করেছিল মাকে। তারপর শুরু হয়েছিল ছেলেকে মানুষ করার জন্য তার সংগ্রাম। বাবাকে কোনোদিন দেখেননি শরদিন্দু। বাবার একটা ছবি ছিল মায়ের কাছে, সেটাও কিভাবে যেন জলে ভিজে নষ্ট হয়ে গিয়েছিল। শরদিন্দু ছেলেবেলায় দেখেছিলেন ছবিটা, অস্পষ্ট একটা অবয়ব। তিনি কল্পনা করার চেষ্টা করতেন কেমন ছিল সেই অবয়ব, কিন্তু তা কোনোদিনও ধরা দেয়নি। বরং সেই শুভ্রবসনা নারী ছিলেন তার পৃথিবী। মায়ের ছবির সামনে এসে দাঁড়ালেন শরদিন্দু। বহুদিন আগে বসু আর সর পাশাপাশি দাঁড়িয়েছিল এই ছবির সামনেই। আর তারপরে বসু শেষবারের মতো বেরিয়ে গিয়েছিল এই বাড়ি ছেড়ে। সর পিছন থেকে ডেকেছিল, বসু তুমি কোথায় যাচ্ছ?
বসু কোনো কথা না বলে ধীরে ধীরে মিলিয়ে গিয়েছিল সন্ধেবেলার কুয়াশায়। সেই শেষ দেখা। শরদিন্দু পরদিন জানতে পেরেছিলেন বাবার সঙ্গে এই শহর ছেড়ে চলে গিয়েছে বসু। আজও একটা প্রশ্ন তাকে তাড়া করে বেড়ায়, সে ওভাবে চলে গেল কেন? সে কি চিনতে পেরেছিল ছবিটাকে? পরিচারিকার সন্তান বলে শরদিন্দুর প্রতি তীব্র ঘৃণায় একসময় পরিবারিতে কাজ নিয়েছিলেন সরোর মা। সরোর তখন 7 বছর বয়স। সদ্য প্রসূতি বসুর রুগ্ন মায়ের দেখাশোনার কাজ। বসুর জন্মের আগে থেকে বসুর জন্মের পর তার মায়ের মৃত্যু পর্যন্ত কাজটা তিনি করেছিলেন। বসু তখন হাঁটতে চলতে এমনকি কথা বলতেও শেখেনি। তার তো তাকে চেনার কথা নয় অত বছর বাদে। তাহলে এই প্রশ্নের উত্তর আজও খুঁজে পাননি শরদিন্দু। বসুর সঙ্গে শেষ দেখা হওয়ার দিনটা আজও স্পষ্ট মনে করতে পারেন শরদিন্দু। মাঘের সেই বিকেলে দরজায় কড়া নাড়ার শব্দ শুনে দরজা খুলে অবাক হয়ে গিয়েছিল সর। বসু দাঁড়িয়ে আছে তার দরজায়। এই প্রথম সে এই বাড়িতে এলো। সর এতটাই বিস্মিত হয়েছিল যে তাকে ভিতরে আসতে বলতেও ভুলে গিয়েছিল। তার বলার অপেক্ষায় না থেকে নিজেই ঘরে ঢুকে পড়েছিল বসু। ঘরে ঢুকেই সে বলেছিল, বাবা কাল বম্বে যাচ্ছেন। আমি কিন্তু যাচ্ছি না, 3 মাস আমি এখানেই থাকব। সরলা মাসি আমার সঙ্গে থাকবে, আর তাছাড়া ঠাকুর দারোয়ান তো রইলই। শেষ পর্যন্ত আমার জেদের কাছে বাবা হার মানলেন। বসুর বাবা তখন কি একটা ব্যবসায় লগ্নি করার জন্য মাস 3 জন্য বম্বে যাচ্ছিলেন। মেয়েকেও নিয়ে যেতে চাইছিলেন, কিন্তু বেঁকে বসেছিল বসু। কারণটা ছিল সর। কদিন বাপ মেয়েতে একটা মানসিক যুদ্ধ চলছিল। সেই যুদ্ধ জেতার পর আর তরসয়নি বসুর। খবরটা দিতে সে ছুটে এসেছিল এই বাড়িতে। সর তার কথা শুনে অবাক হয়ে বলেছিল, অত বড় বাড়িতে ঠাকুর চাকরদের ভরসায় তুমি একলা থাকবে? বসু মৃদু হেসে কিছুদিন আগে তার হাতে সরর পরিয়ে দেওয়া সেই আংটিটা দেখিয়ে বলেছিল, একা কই, এটাও তো আমার সঙ্গে থাকবে। বেশ কিছুক্ষণ কথা বলার পর একসময় সর বলেছিল, চলো একজনের সঙ্গে তোমার পরিচয় করিয়ে দিই। কার সঙ্গে? সূর্য ডুবে বাইরে তখন কুয়াশা নামব করছে। বসুর হাত ধরে সর তাকে পাশের ঘর থেকে টেনে এনেছিল এই ঘরে। আলো জ্বালিয়ে দুজনে পাশাপাশি এসে দাঁড়িয়েছিল ছবিটার সামনে। বসুর চুনির আংটিটা মৃদু স্পর্শ করে সর বলেছিল, আমার মা, এই দেখো ছবির মধ্যে তোমার হাতের আংটিটা। বসু তাকিয়েছিল ছবিটার দিকে, আর তারপরই মায়ের ছবির পাশে অয়েল পেন্টিংটা রাখলেন শরদিন্দু। পাশাপাশি 2 নারীর ছবি। খোলা জানলা দিয়ে আলো এসে পড়েছে দুটো ছবির উপরেই। শরদিন্দু চেয়ে রইলেন নিজের অতীতের দিকে। আজ অন্য দিনের চেয়ে বেশ কিছুটা আগেই বাড়ি থেকে বেরোলেন শরদিন্দু। প্রশান্তর নার্সিংহোম হয়ে স্কুলে যেতে হবে। সাইকেলে নার্সিংহোম পৌঁছতে মিনিট 10 লাগল। রিসেপশনে ঢুকে তিনি দেখলেন গতদিনের সেই মেয়েটাই রয়েছে, আর তার পাশে একটা চেয়ারে বসে আছে প্রশান্তর মেয়ে তিতাস। রিসেপশনিস্ট মেয়েটা কাউন্টারে দাঁড়িয়ে থাকা এক ভদ্রলোককে বলল, না, আজ আর ডাক্তারবাবু পেশেন্ট দেখবেন না, আপনি কালকে আসবেন। শরদিন্দু তাদের কাছে গিয়ে তিতাসের মাথায় হাত রেখে আদর করতে যেতেই সে মাথা সরিয়ে নিল। বিব্রত হলেও তিনি হেসে বললেন, তোমার বাবা কই? তিতাস জবাব দিল না। রিসেপশনিস্ট মেয়েটি বলল, স্যার চেম্বারেই আছেন, আপনি যান। শরদিন্দু দরজা ঠেলে চেম্বারে ঢুকতেই প্রশান্ত তাড়াতাড়ি সিগারেটটা পায়ের তলায় ফেলে উঠে দাঁড়ালো। ঘরে মৃদু ধোঁয়ার কুণ্ডলি। তিনি তার বিব্রত ভাবটা কাটিয়ে দেওয়ার জন্য চেয়ারে বসতে বসতে হেসে বললেন, তুমি আমার সামনে সিগারেট খেলেও আমি কিছু মনে করতাম না। তোমরা এখন বড় হয়ে গিয়েছ। আমার এইসব মিথ্যে সম্মান বোধ নেই। সম্মান ভালোবাসা হলো ভিতরের ব্যাপার, তার সঙ্গে এইসবের কোনো সম্পর্ক নেই।
স্যার আপনি চা খাবেন? না না, আমি ভাত খেয়ে বেরিয়েছি, এখনই আবার স্কুলে যেতে হবে। আপনি কাল স্কুলে গিয়েছিলেন স্যার? হ্যাঁ গিয়েছিলাম তো, কেন? কিছু না, এমনি জিজ্ঞেস করলাম। তারপরেই সে প্রসঙ্গ পাল্টে বলল, আপনার রিপোর্টগুলো আমি দেখেছি স্যার, একজন অর্থোপেডিক ডাক্তারকেও দেখিয়েছি। খুবই অদ্ভুত ব্যাপার। কি ব্যাপার? আমি যতটুকু বুঝেছি আপনার হাতে কোনো সমস্যা নেই। তাহলে? আপনার কি কোনো সাইকিয়াট্রিক সমস্যা ছিল কোনো দিন? কাউকে দেখিয়েছিলেন? না তো, কেন? ব্যাপারটা আপনি অন্যভাবে নেবেন না স্যার। যে 3টে কারণে ব্যাপারটা হতে পারে তার মধ্যে প্রথম 2টো অর্থোপেডিক আর নিউরো প্রবলেম, আপনার নেই। থার্ড অপশন হলো সাইকোলজিক্যাল প্রবলেম। অনেক সময় মানসিক সমস্যার কারণেও এই ব্যাপার ঘটতে পারে। তার মানে তুমি কি বলতে চাইছো যে? আপনি ভুল বুঝবেন না স্যার, আমি সেরকম কিছু বলছি না। আসলে আমাদের সাবকনশিয়াস মাইন্ডে অনেক সময় এমন অনেক কিছু ঘটে যা আমরা বাইরে থেকে ঠিক ধরতে পারি না। যদিও সাইকোলজির ব্যাপারটা ঠিক আমার এখতিয়ারভুক্ত নয়, তবে সাইকিয়াট্রিস্ট আর নিউরোলজিস্টদের কাজের পরিধিতে কিছু ওভারল্যাপিং আছে, অর্থাৎ কিছু কমন ফিল্ড আছে, তাই আমি কিছুটা জানি। ও, তাহলে তোমার সাজেশন কি? একজন ভালো সাইকিয়াট্রিস্টের সঙ্গে কনসাল্ট করতে পারলে ভালো হয়। আপনার ব্যাপারটা খুব একটা অ্যাকিউট নয়, এমনি হয়তো ঠিক হয়ে যাবে। আপনি বরং আমাকে কটা দিন ভাবার সময় দিন, তারপর বলবো। কথাগুলো বলে টেবিলের দিকে তাকিয়ে চুপ হয়ে গেল প্রশান্ত। শরদিন্দুর মনে হলো প্রশান্ত অন্য কোনো চিন্তায় ডুবে গেল। শরদিন্দুকে স্কুলে যাওয়ার জন্য এবার উঠতে হবে। তিনি বললেন, ঠিক আছে, তাহলে কটা দিন দেখি। আচ্ছা, তোমার কি শরীর খারাপ? কেমন যেন শুকনো দেখাচ্ছে। না স্যার, আসলে একটা পেশেন্টের ব্যাপারে চিন্তায় আছি, কাল রাতে ঘুম হয়নি। শুধু পেশেন্টদের নয়, নিজের শরীরের প্রতিও যত্ন নিও। হ্যাঁ স্যার, আমি এর মধ্যেই আপনার সঙ্গে যোগাযোগ করে নেব। শরদিন্দু যখন নার্সিংহোমের বাইরে এসে সাইকেলে উঠলেন, ঠিক তখনই একটা রিকশা এসে থামল। যে ভদ্রমহিলা রিকশা থেকে নামল তাকে এক ঝলক দেখে শরদিন্দুর মনে হলো তাকে সম্প্রতি তিনি কোথাও যেন দেখেছেন। আজকের পর্ব এখানেই শেষ করছি। আশা করি ভালো লেগেছে। আমাকে অবশ্যই জানাবেন আপনারা কেমন লাগলো। ভিডিওতে লাইক দেবেন, যারা নতুন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকে এই পর্যন্তই, পরবর্তী পর্ব নিয়ে খুব শিগগিরই ফিরে আসছি। নমস্কার, সবাই ভালো থাকবেন।